ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন হলো আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য সবার কাছে আমি সরি বলছি। আজ আমরা হঠাৎ প্ল্যান করেছি যে একটা ডে আউট করব, তাই ঠিক করলাম সবাই মিলে আমরা টাকি ঘুরে আসি। প্ল্যান হওয়া মাত্র সব ঠিক হয়ে গেল। আমরা 7 জন আর আমার মাসতুতো দাদা, বৌদি আর তাদের মেয়ে আমরা বেরিয়ে পড়লাম টাকি যাব বলে। তো যাওয়ার সময় আমরা নিউ টাউনের রাস্তাটাই ধরেছিলাম। রাস্তাটা প্রচণ্ড পরিষ্কার আর যাওয়ার পক্ষে খুব ভালো। তো আমরা রুট ঠিক করেছিলাম যে আমরা সোজা এখান থেকে নিউ টাউন যাব, নিউ টাউন হয়ে যাব সাপুরজি, সাপুরজি থেকে ডান দিকে যে রাস্তাটা ঘটকপুকুরের দিকে যাচ্ছে আমরা সেই রাস্তাটাই ধরবো। আর সেই মতো আমরা বেরিয়েও পড়লাম। তো যেদিন আমরা সকালবেলা বেরোলাম সেদিন ওয়েদার বেশ ভালোই ছিল এবং রাস্তায় বেশ মেঘ ছিল, তাই যাওয়ার সময় কোনো অসুবিধে হয়নি। দুটো গাড়ি একে অপরকে ফলো করে আমরা এগিয়ে গেলাম সাপুরজির দিকে। এই যে এখান থেকে আমরা ডান দিকে যাব ঘটকপুকুরের দিকে। সাপুরজি অবধি রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধে নেই, কিন্তু যখন সাপুরজি থেকে আস্তে আস্তে ডান দিকে আমরা ঘটকপুকুরের দিকে যেতে শুরু করলাম, রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। কেন, রাস্তাটা খুবই কনজাস্টেড, সরু, অনেক গাড়ি ঘোড়া ছিল এবং রাস্তায় খুব গর্ত ছিল। যেহেতু বর্ষাকাল, সেই গর্তগুলোতে অনেক জল জমেছিল, তাই যারাই এই রাস্তাটা ধরবেন, রাস্তাটা খুব ন্যারো লেন, তাই খুব সাবধানে গাড়ি চালাবেন। দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে কত গাড্ডা এবং দুপাশে অনেক দোকান এবং প্রচণ্ড কনজাস্টেড এরিয়া। তো এই রাস্তাটা দিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এটা একটা হাইওয়ে দেখে মনে হয় না, এত গাড়ি ঘোড়া রাস্তায় ভাবাই যায় না। এরপর আমরা ব্রেকফাস্টের জন্য মিও আমরতে ঢুকলাম। দোকানটা খুব ছোট কিন্তু স্টক ছিল। আমরা প্রত্যেকেই ওই জন্য চিকেন স্যান্ডউইচ তুলে নিলাম ব্রেকফাস্টের জন্য। সময় নষ্ট না করে চিকেন স্যান্ডউইচ গাড়িতেই নিয়ে উঠে পড়লাম আর গাড়িতেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষ, তাই এবার আর যেটুকু পথ বাকি আছে চলতে শুরু করলাম। কলকাতা থেকে টাকির ডিস্টেন্স 70 কিলোমিটারের মতো, খুব বেশি সময় লাগেনি। আমরা গিয়েছিলাম, আমাদের 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল, যদিও রাস্তা একটু দাঁড়িয়েছিলাম বলে সময়টা একটু বেশি। ব্যাস, বনগাঁ 82 কিলোমিটার, হাবড়া 59 মশলা, বসিরহাট 24 কিলোমিটার, টাকি 21 কিলোমিটার। বসিরহাট চলে এলাম। ঘটকপুকুরের পর রাস্তা ভালো, তাই টাকি পৌঁছতে আর বেশি সময় লাগবে না। এসেই আমরা এখানকার টোটো স্ট্যান্ডে এসে গেলাম এবং এখানে যে যাওয়ার জায়গা, আপনাদের এখানে মানে ঘুরতে এসে যে টোটো ভাড়া আমরা করব, সেটা টোটাল প্যাকেজটা একটু বলে দিন। টোটাল প্যাকেজ বলতে আমাদের 3টে সাইড আছে, একটা সাইড পার্ট করে আমাদের ভাগ করা থাকে। একটা সাইড বলতে আমাদের 5টা করে স্পট নিয়ে একটা সাইড। টোটাল 3টে সাইডে আমাদের প্রথমের সাইডে গেলে 350 টাকা, দ্বিতীয় সাইডেও 5টা স্পট 350 টাকা, আর 3 নম্বর সাইডে হচ্ছে 300 টাকা, ওখানে 4টে স্পট। টোটাল সাইডটা ঘুরতে গেলে আপনার প্যাকেজ পড়ে 1000 টাকা। আর এটা 5 জন, 1 থেকে 5 জনের রিজার্ভ, এবং অ্যাপ্রক্স টাইম লাগে আপনার ঘন্টা 3 ঘন্টা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ঠিক করলাম যে আমরা একটা রুটি করব, কেন আমাদের হাতে বেশি সময় নেই, তাই অনেকটা ঘুরতে গেলে যে সময়টা দরকার ছিল সেটা আজকে দেওয়া সম্ভব না। তাই আমরা যেদিকে মিনি সুন্দরবন আছে বলে বললো, সেই দিকটাই যাব বলে ঠিক করলাম। আমরা দুটো টোটো নিয়ে নিয়েছিলাম। এই টোটোর দাদারা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আগে থেকে ওনাদের বুক করতে গেলে ওনাদের নাম্বারে যোগাযোগ করতে হবে। এই দাদার নাম অমিত গাইড এবং এনার মোবাইল নাম্বার আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। মানে জয়া হাসান ছিল এনার সাথে যোগাযোগ করতে বুঝতে পারেন। পেরেছি, বুঝতে পেরেছি। বাংলাদেশে দেখানো ছিল সেই গাড়িটা আমাদের ইন্ডিয়া। ও, এবার আমরা সেখানে যাচ্ছি। আচ্ছা, ইনি আমাদের খুব ভালোভাবেই যে জায়গাগুলো ঘোরার মতো ঘুরিয়ে দিয়েছিলেন এবং যেখানে যতটুকু সময় দেওয়ার আমাদের জন্য অপেক্ষাও করেছিলেন। এটা পুরনো একটা বাড়ি, আমাদের ভারতের সেনাপ্রধানের, এক্স সেনাপ্রধান, তার এটা বাড়ি।
এটাও একটা দেখার মতো জায়গা, তাই আমরা এই জায়গাটা একটু ঘুরে নিলাম। এখান থেকে হয়ে যাওয়ার পর আমরা মিনি সুন্দরবন অর্থাৎ একটা ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য বেরিয়ে গেলাম। তো যেখান থেকে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে যাব সেখানে আর টোটো অ্যালাউ নয়, তাই এই ভ্যানগুলো আমাদেরকে ভাড়া করতে হয়েছিল। টোটোর দাদারা এনে আমাদের যে জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছিলেন সেখানে একটা চেকপোস্ট আছে, সেখানে বিএসএফ রয়েছে, আমাদের আধার কার্ড দেখাতে হলো এবং ওনারা আমাদেরকে একটা টোকেন নাম্বার দিয়েছিলেন। সেই টোকেন নাম্বারটা ফেরার সময় বললে আমরা এখান থেকে বেরোতে পারবো। টোটো করে এই টোটোর ভ্যান, কী ভ্যান যেন এটা? সাইকেল ভ্যানে করে জঙ্গলে যেতে হচ্ছে, পাস আধার কার্ড দেখিয়ে বর্ডার ক্রস করে। ওটা বললে পরে সবার আধার কার্ডগুলো ফেরত দেবে, মানে বিএসএফ চেক করলো যে যতজন যাচ্ছি আবার ততজন ফিরছি কিনা। আসলে নদীটা এমনভাবে এদিকে বেঁকে গেছে, বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চলে এসেছে ইছামতি নদী, এই জন্য এটা চেঞ্জ করতে হচ্ছে। চলে এসেছি মিনি সুন্দরবন দেখতে। জায়গাটা খুব ভালো, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড রোদ উঠে গেছে। এখানে ঢোকার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে এবং 10 টাকা করে টিকিটের দাম। ছোট বড় প্রত্যেকেরই এখানে টিকিট লাগবে 10 টাকা করে। এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে এগিয়ে গেলাম। প্রচণ্ড রোদ, তাই ছাতা ছাড়া উপায় নেই, ছাতা নিয়েই যেতে হচ্ছে। এটাকে ওরা গোলপাতার জঙ্গলও বলছে। অনেক ম্যানগ্রোভ গাছের মধ্যে গোলপাতাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, তাই এটাকে গোলপাতার জঙ্গল বলছে। এই যে মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নেবে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, অর্থাৎ এখানে এই ব্রিজের ওপর দিয়েই আপনাকে ঘুরতে হবে, কোনোভাবেই নিচে যাওয়া যাবে না। এই ব্রিজের ওপর দিয়ে খানিক দূর এসে আমরা দেখতে পেলাম ইছামতি নদী। বর্ষার জন্য নদীতে প্রচুর জল ছিল। ওই যে ওপারটা দেখা যাচ্ছে, ওটা হলো বাংলাদেশ। যতদূর দেখা যাচ্ছে শুধু জল আর জল। ওপারে বাংলাদেশের কিছু নৌকাও আছে, যদিও জুম করলে কতটা বোঝা যাবে জানি না, তবুও দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের নৌকার পতাকাগুলো ওখান থেকে দেখা যাচ্ছিল। আমরা এখানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একজন শরবত বিক্রি করছিল। ইছামতি দেখে আমরা এবার ফিরবো। এই দেখুন গোলপাতা গাছ, এগুলোই গোলপাতা গাছ নামে পরিচিত। এখানে দেখা আমাদের কমপ্লিট, এবার এখান থেকে ফিরবো। ফেরার পথে আমাদের টোটো দাদা এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন। এখান থেকে খুব ভালো করে ইছামতি নদীটা দেখা যায় একদম কাছ থেকে। আর ওয়েদারটা আবার হঠাৎ করে মেঘলা হয়ে যাওয়ায় দেখতেও ভীষণ ভালো লাগছিল। এদিকে যেমন কাঁটাতারের বেড়া দেওয়া, ওদিকেও কাঁটাতারের বেড়া দেওয়া আছে এবং নদীতে একটা বর্ডার লাইন আছে যেখানে বিএসএফ জওয়ানরা পাহারা দেন।
মোটামুটি আমাদের সাইট সিন কমপ্লিট। এবার আমাদের কিছু খাবার বন্দোবস্ত করতে হবে, তাই আমরা এখানকার যে পৌরসভার গেস্ট হাউস আছে, টাকি পৌরসভার গেস্ট হাউস, সেখানে চলে এসেছি। বেশ সুন্দর ছিমছাম এখানকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। আমরা ভেতরে গিয়ে খাবারের অর্ডার দিলাম। এখানকার যে ভেজ থালি তার দাম 70 টাকা। ডাল, একটা বেগুন ভাজা, একটা আলু পটলের তরকারি, তার সঙ্গে চাটনি, এটা ওদের কমন। এছাড়া আপনি অর্ডার করতে পারেন চিকেন, মাটন, রুই, কাতলা, পমফ্রেট আর আদার অনেক রকমের মাছের ভ্যারাইটি ছিল। মাটন সম্ভবত 210 টাকা করে নিয়েছিল, আর চিকেন সম্ভবত 160 টাকা করে নিয়েছিল। খাবারের কোয়ালিটি খারাপ না, ভালো। সব শেষে ওরা চাটনিও দিয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্টই ছিল। এখানে খাওয়া দাওয়ার অপশান রয়েছে অনেক রকমের, তাই আপনি এখান থেকে খেতেই পারেন। আমরা এখানে এদের কার্ডটা শো করিয়ে দিলাম, নৃপেন্দ্র অতিথিশালা। খাওয়া দাওয়াও শেষ। এবার কিন্তু মেঘ বেশ করে এসেছে, তাই আমরা ভাবলাম এখান থেকে এবার আমাদের বেরোতে হবে, কারণ আমাদের এখনও 3 ঘন্টার পথ বাড়ি ফিরতে হবে, কারণ এটা একটা ডে ট্রিপ। যাওয়ার আগে আরেকবার ইছামতিকে মন ভরে দেখে নিলাম। ওই যে দূরে এখান থেকে যে নৌকোগুলো ছাড়ছে, এগুলো ঘুরবে, তার জন্য ওরা চার্জ করে 1 ঘন্টার জন্য 1000 টাকা। এই দেখুন ভারতের পতাকা লাগা নৌকা, একটা নৌকায় 10 জন মতো উঠতে পারে। আমাদের হাতে যথেষ্ট সময় ছিল না বলে আমরা আর নৌকায় ঘুরতে পারলাম না, তাই দূর থেকেই যারা উঠছেন তাদের আনন্দটা নিজেরা দেখলাম। বর্ষার জন্য নদীতে প্রচুর জল, দেখতেও ভীষণ ভালো লাগছিল। এই ভুটভুটি নৌকা করে 1 ঘন্টা ঘোরাবেন। ভারতের পতাকা লাগা নৌকা ধীরে ধীরে পাড় থেকে ইছা নদীর বুকে চলে গেল। এবার আমাদের ফেরার পালা। আকাশটা কি দারুণ সুন্দর হয়ে আছে। ফেরার সময় আমরা আর ঘটকপুকুরের রাস্তাটা ধরিনি, আমরা অন্য একটা রাস্তা দিয়ে বাইপাসের দিকে এগোচ্ছি। এখান থেকে গেলে সায়েন্স সিটির দিকে পড়া যাবে। এই রাস্তাটা ভীষণ ভালো, আপনারাও ফিরতে পারেন এই রাস্তা ধরে। রাস্তার কন্ডিশন ভীষণ ভালো। আজকের ঘোরা ভীষণ ভালো হলো। সারাদিন পরিবারের সবাই আনন্দ করে কাটালাম, আর আমাদের এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে পরের একটা ভ্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।